গণভোট প্রশ্নে একমত হতে সময় বেঁধে দেওয়া হলো রাজনৈতিক দলগুলোকে, ব্যর্থ হলে সিদ্ধান্ত নেবে সরকার। ২৩২ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা, খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান লড়বেন ১টি আসনে। এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে মন্তব্য সিইসির, অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন দেওয়ার আশা। ঢাকা বিমানবন্দরে কার্গো ভিলেজে অব্যবস্থাপনা, আগুনের পর বৃষ্টিতে শেষ অনেক আমদানিকারকের স্বপ্ন। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন, আর্থিক খাতে কার্যকারিতা বৃদ্ধির আশা। এবং ১১ রাষ্ট্রদূতকে দেশে ফেরাতে কার্কির আদেশ আটকাল নেপালের আদালত, বড় ধাক্কা বলছেন বিশ্লেষকরা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টা সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। ৩ নভেম্বর সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, একটি বড় রাজনৈতিক দলের পক্ষে অভিযোগ করা হচ্ছে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছিল বাস্তবায়ন সুপারিশে এসে সেই আলাপ আলোচনার বিষয়গুলোর ব্যত্যয় ঘটেছে বা সম্পূর্ণভাবে সেগুলো রক্ষা করা হয়নি। এর জবাবে কোনো মন্তব্য নেই বলে জানান আসিফ নজরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও ১ আসনে। ৩ নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় ৫ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কোন পথে যাবে তা নিয়ে চিন্তায় থাকার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশ একটা খুব সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। জাতি হিসেবে, দেশ হিসেবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। ৩ নভেম্বর সোমবার ঢাকার ভাটারায় আনসার্ড গার্ড ব্যাটালিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিসি বলেন, আমরা কোন পথে এগুবো, গণতন্ত্রের পথে নাকি তার বাইরে, এটা এবারে নির্বাচনের ওপর নির্ভর করছে। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। গণতন্ত্র যেন আরও এগিয়ে যায়, এটাই আমাদের লক্ষ্য। নির্বাচন সুষ্ঠু করার জন্য সবার সহযোগিতা চান সিইসি। বলেন, একটি সুন্দর নির্বাচন দিতে হলে শুধু নির্বাচন কমিশন নয়, ভোটার, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সাংবাদিক সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, আমি শুধু চিফ ইলেকশন কমিশনার নই, একজন নাগরিকও। নাগরিক হিসেবে আমার দায়িত্ব এই নির্বাচনকে সফল করা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের 2 সপ্তাহ পার হলেও আমদানি কার্গো ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এবং পর্যাপ্ত শেড না থাকায় বৃষ্টিতে ভিজছে আমদানি করা মালামাল। একটি ভিডিওতে দেখা গেছে, গত শনিবারের বৃষ্টিতে খোলা আকাশের নিচে রাখা বিপুল পরিমাণ কনসাইনমেন্ট ভিজছিল।
ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ল সেক্রেটারি কাজী আজমল হোসেন বলেন, শেড না থাকায় গত শনিবারের বৃষ্টিতে অনেক আমদানিকৃত পণ্য ভিজে গেছে। নতুন শেডের ব্যবস্থা এখনও হয়নি। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের 2 সপ্তাহ পার হলেও এখনও নতুন প্রয়োজনীয় শেড না হওয়া দুঃখজনক। এতই সক্ষমতার অভাব। বৃষ্টির কারণে কী পরিমাণ মালামাল নষ্ট হয়েছে তার সঠিক পরিসংখ্যান একমাত্র বিমান বাংলাদেশ কর্তৃপক্ষই দিতে পারবে বলে জানান তিনি। বরিশাল এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রশিদুল হাসান বলেন, 2টি ফ্লাইটের মাধ্যমে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের 3টি কনসাইনমেন্ট এসেছে গত 4 দিন আগে। বহু খোঁজাখুঁজির পর মাত্র 1টি পেয়েছি, বাকিগুলো এখনও পাইনি। দেশি বিদেশি 12 প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন করেছে। 3 নভেম্বর সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। প্রতিষ্ঠানগুলো হলো ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অফ ভুটান বিকে, আমার ডিজিটাল ব্যাংক 22, MFI, 36 ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট রবি, আমার ব্যাংক প্রস্তাবিত, অ্যাপ ব্যাংক ফার্মার্স, নোভা ডিজিটাল ব্যাংক, বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে আর্থিক খাতে কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ডিজিটাল ব্যাংক চালু করা হবে। এর জন্য আলাদা শাখা, উপশাখা বা এটিএম বুথের প্রয়োজন হবে না। সব সেবা অ্যাপ নির্ভরভাবে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 300 কোটি টাকা। প্রায় ডজন খানেক রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাদের দেশে ফিরে আসতে নেপালের অন্তর্বর্তী সরকার যে আদেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট তা আটকে দিয়েছে। দেশটির শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ও তার সরকারের জন্য বড়সড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। কার্কি দেশটির প্রথম নারী সরকার প্রধান। সম্প্রতি তার সরকার চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ বিভিন্ন দেশ থেকে 11 রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসতে বলে। এই রাষ্ট্রদূতরা অলির হাতে নিয়োগ পেয়েছিলেন। রাষ্ট্রদূতদের দায়িত্ব থেকে সরানোর যুক্তি হিসেবে সরকার বলেছিল, তারা ওই রাষ্ট্রদূতদের কর্মদক্ষতায় সন্তুষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জগদীশ খারেল বলেছেন, তাদের সরকার সুপ্রিম কোর্টের আদেশকে শ্রদ্ধা করে। রাষ্ট্রদূতদের নিয়ে আদালতের অবস্থান কার্কিকে বড় ধাক্কা দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক পুনরঞ্জন আচার্য। বলেন, জেনজিদের চাপে পড়ে তিনি রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছিলেন, এটা জেনেই যে আদালতে এই সিদ্ধান্তকে টেকানো সরকারের জন্য খুবই কঠিন হবে। তবে দীর্ঘমেয়াদে এটা তাকে আরও চাপ সামলাতে সহায়তা করবে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।